কাবেরী যখন বিয়ে করে তার গরিব শ্বশুর বাড়িতে যাবে তখন তার বাবা তাকে কিছুতেই একা ছাড়তে চায় না, কারণ বিপুল বাবু কাবেরীর গরিব শ্বশুর বাড়ির লোকজনকে মোটেই পছন্দ করে না। বাবা তুমি প্লিজ আমার উপর রাগ করো না, তুমি তো জানো আমি আকাশকে পছন্দ করি আর আমি ওকে ভালোবেসেই বিয়ে করেছি, তাই তুমি আমাদেরকে মেনে নাও বাবা। সবই তো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একই গরিব শ্বশুর বাড়িতে পাঠাতে পারবো না, কেননা আমি তোমার সাথে অনেক দামি দামি জিনিসপত্র গহনা গাটি শাড়ি জামা কাপড় সব পাঠাচ্ছি, সবকিছুরই খেয়াল রাখতে হবে। আর তুমি যেহেতু আমার কাছে থাকতে তাই আমি তোমার প্রতিরক্ষা দিতে পারতাম, কিন্তু এখন তুমি গরিব শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে, তাই আমি তোমার প্রতিরক্ষা নিয়ে চিন্তিত, বুঝেছো? আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি আপনার মেয়ের খেয়াল রাখবো, আর আমার মা বোন সবাই ওকে খুব ভালোবাসবে। ও সব তো ঠিক আছে, কিন্তু তোমরা তো গরিব, তাই আমার মেয়ের দামি দামি গহনা দেখলে তোমাদের যদি লোভ হয়, তাই তোমাদের উপর আমার বিশ্বাস নেই, তাই আমি আমার মেয়ের সাথে 150টা বডিগার্ড পাঠাবো, যাতে তারা সবসময় আমার মেয়েকে চোখে চোখে রাখতে পারে। আর হ্যাঁ, আমার মেয়ের যদি কোনো কষ্ট হয় কিংবা 150টা বডিগার্ড আমাকে যদি কমপ্লেন করে, তাহলে কিন্তু গুলি করে তোমাদের খুলি উড়িয়ে দেবো, মাথায় থাকে যেন। বিপুল বাবু এমন কথা বললে আকাশ এবং তার পরিবারের খুব খারাপ লাগে। কাবেরীও তার বাবার উপর রেগে যায়। বাবা আমি কিন্তু যথেষ্ট বড় হয়েছি আর আমার এখন বিয়েও হয়ে গেছে, তাই আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। আমি যখন তোমার কাছে থাকতাম এই আলিশান বাড়িতে আমি একা থাকতাম, তুমি সবসময় কাজের জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াতে, তাই তুমি আমার প্রতিরক্ষার জন্য 150 জন বডিগার্ড রেখেছিলে, কিন্তু এখন আমি এদেরকে নিয়ে গিয়ে কি করব? আমি কোনো রকম কোনো কথা শুনতে চাই না, ওদের আমি তোমাদের সাথে পাঠাবো, ওরা সবসময় তোমার ছায়ের সঙ্গে হয়ে ঘুরে বেড়াবে, বুঝেছো? বাবা এই কথা বললে কাবেরীর কিছু করার থাকে না, সে তার 150 জন বডিগার্ড নিয়ে শ্বশুর বাড়িতে উপস্থিত হয়। মালা দেবীর পাড়ার লোকেরা নতুন বউয়ের সঙ্গে অতগুলো বডিগার্ড দেখে একেবারে অবাক হয়ে যায়। মালা দেবী এবং তার পরিবার যখন নতুন বউয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে তখন মা এই ব্যাপারটা কিন্তু আমার মোটেই পছন্দ হচ্ছে না, আমি বারবার আপনাকে বারণ করেছিলাম ওই বড়লোক মেয়েটার সঙ্গে আপনার ছোট ছেলের বিয়ে দিতে হবে না, কিন্তু আপনি তো আমার কথা শোনেননি। এখন দেখেছেন ওর সাথে আরো 150টা লোক আমাদের বাড়িতে থাকতে চলে এসেছে, 150 জন বডিগার্ড ওকে প্রতিরক্ষা দেবে ঠিক আছে, কিন্তু ওদের খাওয়া দাওয়ার দায়িত্ব থাকার দায়িত্ব আমাদের উপর এসে বর্তায়। আমাদের নিজেদের খাওয়া দাওয়া চালচুলো ঠিক নেই, এখন আবার 150 জন বডিগার্ড পুষতে হবে। ম্যাডাম আপনি আমাদের নামে উল্টোপাল্টা কথা বলবেন না, আমরা মালকিনের প্রতিরক্ষার জন্য এসেছি, বিপুল স্যার প্রত্যেক মাসে আমাদের জন্য রেশন পাঠিয়ে দেবে, তাই আমরা নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নেব। আর হ্যাঁ, আপনাদের বাড়ির বাইরে বড় একটা উঠোন আছে, আমরা সবাই মিলে একসঙ্গে সেখানেই থাকবো, তাই আমাদের জন্য আপনাদের কোনো কষ্ট হবে না, বুঝেছেন? না না বাবা, আমাদের বাইরে উঠানে অনেক কুয়াশা পড়ে, তাই ঠান্ডায় তোমাদের কষ্ট হতে পারে, তোমরা বিছানা করে আমাদের বারান্দায় ঘুমিয়ে পড়বে, আর তোমরা যদি আমাদের সাথে থাকো আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু প্রিয়াঙ্কা মোটেই তার শাশুড়ি মায়ের কথা পছন্দ করে না। পরের দিন যখন মালা দেবী নতুন বৌমাকে রান্না করতে বলে তখন আমি তো বাপের বাড়িতে রান্না বান্না করতাম না, বাবা বিভিন্ন রকম খাবারের জন্য রাঁধুনি রেখেছিল, ওরাই সব রান্না বান্না করতো। আচ্ছা ঠিক আছে বড় বৌমা, তুমি আজকে ছোট বৌমাকে নিজের মতো করে রান্না বান্না শিখিয়ে দাও, তারপর যখন ছোট বৌমা রান্না বান্না শিখে যাবে তখন ও সবার জন্য রান্না করবে। শুনুন মা, আপনার ছোট বৌমা বড়লোক বলে আপনি সব সময় ওর হয়ে কথা বলতে পারেন না, বিয়ে হয়ে গেছে এখন আবার রান্না বান্না করতে পারে না মানে আমি কিছু দেখিয়ে দিতে পারবো না, ও যদি রান্না করে করুক তাহলে ভালো, আর না হলে আপনাদেরকে খেতে হবে না। প্রিয়াঙ্কা এই কথা বলে ঘরে চলে যায়, কিন্তু কাবেরীর ভীষণই খারাপ লাগে। ঠিক আছে ছোট বৌমা, তুমি আমার সাথে চলো, আমি তোমার হয়ে সব রান্না বান্না করে দিচ্ছি, তুমি আমার কাছ থেকে সবকিছু ভালো মতো বুঝে নেবে, চলো। মালা দেবী এই বলে যখন তার ছোট বৌমাকে নিয়ে রান্নাঘরে যাবে তখনই কাবেরীর 50 জন বডিগার্ড সেখানে চলে আসে। ম্যাডাম আপনাকে রান্না বান্না করতে হবে না, আপনি জীবনে রান্না বান্না করেননি, তাই আগুনের ধারে গেলে আপনার হাত পুড়ে যেতে পারে, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। মাসিমা আমরা আজকে ম্যাডামের জন্য ভালো মন্দ রান্না করে দিচ্ছি, কেননা আমরা সবকিছুই কাজ করতে পারি, বুঝেছেন? না না, তোমরা রান্না করবে কেন, আজকে আমার বিয়ের পর প্রথম রান্না করার পালা। কিন্তু কাবেরীর বডিগার্ড গুলো কোনো কথা শুনতে চায় না, তারা কিছুতেই কাবেরীকে রান্না বান্না করতে দেবে না বলে ঠিক করে। তাদের মধ্যে কিছু জন চাল ধুয়ে পরিষ্কার করে শাকসবজি কেটে পনির ভেজে খুব সুন্দর করে ভেজ ফ্রাইড রাইস তার সাথে পনির কষা রান্না করে। রান্না হয়ে গেলে তারা কাবেরীর হয়ে সবাইকে খাবার পরিবেশন করে দেয়। এভাবেই গরিব শ্বশুরবাড়িতে 150 জন বডিগার্ড সবসময় রচনাকে চোখে চোখে রাখে। একদিন যখন কাবেরী নিজের আলমারি গুছিয়ে ঘর থেকে বেরিয়ে আসে এমন সময়
কাবেরী, তোমার বিয়ের সময় আমরা অনেক জামা কাপড় কিনেছিলাম, কিন্তু আমার আলমারিটা ছোট তো, তাই আলমারিতে জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না। তোমার আলমারিতে আমি শাড়িগুলো রাখতে পারবো? হ্যাঁ দিদি, রাখতে পারবে। আমি এখনই আলমারি গোছালাম, অনেক জায়গা আছে। যাও আমার আলমারিতে গিয়ে রেখে এসো। কাবেরী এই কথা বললে প্রিয়াঙ্কা তখনই কাবেরীর আলমারিতে জামা কাপড় রাখতে চলে যায়, কিন্তু তার আসল উদ্দেশ্য হলো কাবেরীর সোনা গহনাগুলো খুলে দেখা। প্রিয়াঙ্কা ভালো করেই জানি কাবেরী আলমারির মধ্যে তার সমস্ত সোনা গহনা রেখে দেয়। প্রিয়াঙ্কা যখন আলমারি খুলে সোনার হার, দুল, গহনাকাটি দেখতে শুরু করে, তখনই কাবেরীর কয়েকজন বডিগার্ড সেখানে গিয়ে উপস্থিত হয়। প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনি কার পারমিশনে আমাদের ম্যাডামের সোনা গহনাতে হাত দিয়েছেন? আমাদের ম্যাডাম ছাড়াই গহনাগুলোতে হাত দেওয়ার পারমিশন কারণ নেই, বুঝেছেন? এই শোনো, বেশি কথা বলবে না। তোমরা যতই বডিগার্ড হও না কেন, তোমরা কিন্তু চাকর, তাই আমার সাথে বেশি তর্ক করবে না। আর আমি সোনা গহনা দেখছি না, আমি আমার শাড়িগুলো এখানে রাখতে এসেছি। আপনি মিথ্যা কথা বলছেন। আমরা নিজেরা খাওয়া দাওয়া করে এসে দেখেছি আপনি গহনাগুলো হাতে নিয়ে দেখছিলেন, তাই আপনাকে দেখে আমাদের সুবিধার বলে মনে হচ্ছে না। যখন তখন আপনি গহনাগুলো চুরি করে নিতে পারেন, তাই কাবেরী ম্যাডামকে বলতে হবে এই ব্যাপারটা, এই গহনাগুলো সরিয়ে রাখতে হবে। এভাবেই কাবেরীর বডিগার্ড প্রিয়াঙ্কাকে সন্দেহ করলে প্রিয়াঙ্কার ভীষণই গায়ে লাগে, তাই সে কান্নাকাটি করে নাটক করতে শুরু করে দেয়। তখনই কাবেরী ঘরে এসে বলে, কি হলো দিদি, তুমি কাঁদছো কেন? আমরা গরিব বলে তুমি ইচ্ছা করে তোমার 50 জন বডিগার্ডকে আমাদেরকে অপমান করার জন্য নিয়ে এসেছো, তাই না? আমি তোমার আলমারিতে শাড়ি রাখছিলাম, তখন তোমার বডিগার্ডরা এসে বলে নাকি আমার সোনা গহনা চুরি করার অভিসন্ধি আছে। এগুলো মোটেই কিন্তু ঠিক নয় কাবেরী। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর নই। ম্যাডাম, আমরা নিজেরা দেখেছি উনি আপনার গহনাগুলো দেখছিলেন, তাই আমাদের যা মনে হয়েছে তাই আমরা বলেছি। আর আমাদের ডিউটি এটাই, আপনার জিনিসপত্র এবং আপনাকে প্রতিরক্ষা দেয়া, বুঝেছেন? চুপ করো, আমি তোমাদেরকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি, আর তোমরা আমার শ্বশুর বাড়ির লোককে চোর অপবাদ দিচ্ছ। তোমরা কিন্তু ভুলে যেও না উনি আমার বড় যা, তাই ওনার কাছে ক্ষমা চেয়ে নাও, আর কোনোদিনও ওনার সাথে খারাপ ব্যবহার করবে না। কাবেরী এই কথা বললে তখনই বডিগার্ডগুলো মাথা নিচু করে থাকে, এমনকি তারা প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়ে নেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু এই কদিনে 50 জন বডিগার্ড প্রিয়াঙ্কার চোখে একেবারে অসহ্য হয়ে ওঠে। কারণ সে যখনই কাবেরীকে কিছু কাজ করতে বলে কিংবা কাবেরীকে উঁচু গলায় কোনো কথা বলে, তখনই 50 জন বডিগার্ড কাবেরীকে প্রতিরক্ষা দিতে চলে আসে। একদিন প্রিয়াঙ্কা এবং কাবেরীর একমাত্র ননদ দিশা কলেজের পরীক্ষায় খুব ভালো ফলাফল পায় বলে বাড়ির সকলের জন্য ভালো ভালো মিষ্টি কিনে নিয়ে আসে। ছোট বৌদি, তোমার বডিগার্ডটা খুব ভালো। আমি অঙ্কে একদম কাঁচা ছিলাম, তাই আমি কলেজে মোটেই অঙ্ক করতে পারতাম না, কিন্তু তোমার সব বডিগার্ড আমাকে খুব ভালো করে অঙ্ক শিখিয়ে দিয়েছে, তাই আমি পরীক্ষায় ভালো করে পাশ করেছি। এই নাও, এই মিষ্টিগুলো তোমার বডিগার্ড দাদাদের দিয়ে দাও। দিশার এত ভালো ব্যবহার দেখে কাবেরীর বডিগার্ডগুলো খুবই খুশি হয়। তারা আনন্দ করে সবাই মিষ্টি খেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে কাবেরীর বড় যা এসে বলে, দিশা, প্রত্যেকদিন কলেজে যাওয়ার সময় আমার বরের কাছ থেকে তুমি হাত খরচা চেয়ে নিয়ে যাও। আমার বর মাসে 10,000 টাকা ইনকাম করে কিনা সন্দেহ, তবুও সেখান থেকে তোমাকে অনেক টাকা দেয়, আর তুমি এখন পাশ করে 50 জন বেকার বডিগার্ডকে মিষ্টি খাওয়াচ্ছ। তোমার কোনো লজ্জা নেই, তাই না? তুমি এরকম করে কেন বলছো দিদি? আমাদের পরিবারে আমার 50 জন বডিগার্ড অনেক উপকার করে। আমাদের হয়ে রান্না বান্না করা, জামা কাপড় ধুয়ে দেওয়া, বাজার করতে যাওয়া, ওরা তো সব কাজই করে। এমনকি দিশা যখন কলেজে যায় ওকে সবাই প্রতিরক্ষা দিয়ে কলেজে নিয়ে যায়। আমরা দুজন যখন কোথাও বেরোই তখন কিন্তু ওরা আমাদের সাথে যায়, তাই আমাদের বাড়িতে কখনো চোর হামলাও করতে পারি না। আমার সোনা গহনা, দামি দামি জিনিস সবকিছু সুরক্ষায় থাকি, তাই তুমি প্লিজ ওদেরকে কথা শুনিও না। কাবেরী এই কথা বলে প্রিয়াঙ্কাকে চুপ করিয়ে দেয়। এভাবে আরো কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু হঠাৎ করে একদিন মালা দেবীর ভীষণই শরীর খারাপ করে। সে একেবারে নড়াচড়া করতে পারে না এবং কথাও বলতে পারে না। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসা হয়। দেখুন, টাকা পয়সার অভাবে আপনাদের এমনিতেই খাওয়া দাওয়ার অনেক অভাব হয়, সময় মতো খেতে পান না। বিশেষ করে মালাদেবীর শরীরে নিউট্রিশন নেই, তাই ওনার টিবি ধরা পড়েছে। ওনার এখন সার্জারির দরকার, তাই আপনাদের এক্ষুনি নার্সিংহোমে ভর্তি করাতে হবে, বুঝেছেন? ডাক্তারবাবুর কথা শুনে সবাই খুবই ভয় পেয়ে যায়। বিশেষ করে টাকার জন্য তারা খুব দুশ্চিন্তায় পড়ে। নিজেরা খেতে পারছি না, এখন আবার চিকিৎসা করানোর জন্য টাকা কোথা থেকে পাবো? আমি কিংবা আমার বর কিন্তু 1 টাকাও দেব না। কাবেরী, তুমি তো অনেক বড়লোক পরিবার থেকে এসেছো, তাই তুমি তোমার সোনা গহনা বিক্রি করে হোক কিংবা তোমার বাবাকে বলে হোক টাকা জোগাড় করে নিয়ে এসো। তুমি শাশুড়ি মাকে সুস্থ করে তোলো।
হ্যাঁ, আমি সোনা গহনা বিক্রি করে দেব, কিন্তু বাবার কাছে আমি টাকা চাইতে পারবো না। মায়ের চিকিৎসার জন্য যা খরচ দরকার আমি সব দেওয়ার চেষ্টা করব, কারণ মাকে আগে সুস্থ করাটা দরকার। কিন্তু আমার সোনা গহনা বিক্রি করলেও নার্সিং হোমে সার্জারির খরচা পরিপূরণ করা যাবে না। মায়ের সার্জারির জন্য অনেক অনেক টাকার দরকার। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আপনার বাবা এই মাসে আমাদেরকে 150 জনের জন্য যে টাকা স্যালারি হিসেবে পাঠিয়েছে, আমরা সেই টাকা মাসিমার সেবার কাজে ব্যবহার করতে পারি। আমরা বহুদিন ধরে আপনার অনুগত্যে কাজ করছি, তো এইটুকুনি আপনাদের জন্য করতেই পারি। এমনিতেই মাসিমা আমাদের অনেক খেয়াল রাখেন। আপনার বাবা খাবারের টাকা রেশন পাঠালেও মাসিমা সেখান থেকে কিছুই নেন না, তাই মাসিমার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। এমন কথা শুনে কাবেরী খুবই খুশি হয়। তারা তখনই মালা দেবীকে নার্সিং হোমে ভর্তি করিয়ে দেয়। মালা দেবীর সার্জারি হয়ে যাওয়ার পর 150 জন বডিগার্ড মিলে নার্সিং হোমে যাবতীয় বিল মিটিয়ে দেয়। এমনকি মালা দেবীকে সুস্থ করতে যত টাকার প্রয়োজন পড়ে তারা সব টাকাই দেয়। এভাবেই 150 জন বডিগার্ডের ভালো মানসিকতা দেখে মালা দেবী এবং তার পরিবারের চোখে জল চলে আসে। মালা দেবী যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন, তোমরা সবাই মিলে আমাকে অনেক উপকার করেছো বাবা, কিন্তু আমি তোমাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তোমরা আমার ছোট বৌমার প্রতিরক্ষা করার জন্য এসেছিলে ঠিকই, কিন্তু এখন তোমরা আমাদের বাড়ির সদস্য হয়ে উঠেছো। আপনারা কখনো আমাদেরকে চাকরের মতো অনুভব করাননি, সবসময় আমাদেরকে ভালোবেসেছেন। এমনকি আমাদের কাছে টাকা পয়সা কম থাকলেও আমাদেরকে আপনারা অনেক সম্মান দিয়েছেন। তাই আপনাদের জন্য আমরা এতটুকু করবই, কেননা আপনার জায়গায় যদি আমাদের মা হতো তাহলে আমরা এটাই করতাম। বডিগার্ডদের কথা শুনে বাড়ির লোকেরা খুবই খুশি হয়। তারপর থেকে তাদের মধ্যে 150 জন বডিগার্ডকে নিয়ে আর কোনো রকম সমস্যা থাকে না। তারা ধীরে ধীরে কাবেরী শ্বশুরবাড়ির পরিবারের সদস্য হয়ে ওঠে। রিয়া এবং প্রিয়া 2 যমজ বোন ছিল। তারা 2 বোন দেখতে হুবহু একই রকমের ছিল। শুধু তাই নয়, তাদের গলার আওয়াজ এবং কথা বলার ধরনও একই রকমই ছিল। তাদেরকে শনাক্ত করা একটা কঠিন কাজ ছিল। তারা 2 বোন তাদের মা লতা দেবীর সঙ্গে বাস করত। লতিকা দেবীও মাঝে মধ্যে তার 2 যমজ মেয়েকে শনাক্ত করতে ভুল করে ফেলত। রিয়া এবং প্রিয়া দেখতে খুব সুন্দর এবং শিক্ষিত ছিল, কিন্তু তাদের 2 বোনের একটা বাজে অভ্যাস ছিল। তারা দুজনেই পেটুক প্রকৃতির ছিল, অর্থাৎ তারা প্রচুর পরিমাণে খাবার খেতে ভালোবাসত। কিরে, তোদের বন্ধুর জন্মদিনের পার্টিতে খেতে যাচ্ছিস? গিফট নিয়েছিস কিছু, নাকি খালি হাতে গিলতে চলে যাচ্ছিস? ও তাই তো, গিফট নিয়ে যেতে হবে তাই না? আমার তো মাথায় ছিল না। হ্যাঁ, তা মাথায় থাকবে কিভাবে? তোদের মাথায় খাওয়া ছাড়া আর কিছু থাকে? শুধু এটা খাবো ওটা খাবো এইসবই চলতে থাকে, এছাড়া তোদের মাথায় কিচ্ছু থাকে না। এই নে, এই খামের মধ্যে 501 টাকা আছে, এটা তোদের বন্ধুকে দিয়ে দিবি। ওরে বাবা, 501 টাকা? আর মা, এত টাকা দেওয়ার কি দরকার ছিল? 101 টাকা দিলেই তো হতো। আমরা কি বিয়ে বাড়ি যাচ্ছি নাকি? বার্থডে পার্টিতে কম টাকা দিলেও হবে। না, একদম না। একটা মান সম্মান বলে ব্যাপার থাকে না? তোদের দুজনকে নিমন্ত্রণ করেছে, আর 101 টাকা কোন মুখে দিবি তোরা? বেশি কথা না বলে এটা নিয়ে যা। ঠিক আছে মা, দাও। রিয়া এবং প্রিয়া কিছুক্ষণের মধ্যেই তাদের বন্ধু মোনার বাড়িতে চলে যায়। এই 5 মিনিট হয়ে গেল, এখনো তো কিছু খেতে দিল না। কেক কাটা তো হয়ে গেল, আমাদের কি কিছু খেতে দেবে না নাকি বলতো? এই, ওই দেখ প্রিয়া, কেক দিচ্ছে। চল চল চল, সবাইকে কেক খেতে দিচ্ছে, চল যাই। মোনার মা মালতী দেবী সবাইকে কেক খেতে দিচ্ছিল। রিয়া এবং প্রিয়া তাড়াতাড়ি করে নিজেদের জন্য কেক নিয়ে চলে আসে। ওয়াও, কেকটা খেতে সত্যি খুবই ভালো, একেবারে ক্রিমি চকলেটি, ইয়ামি। অনেকদিন পর চকলেট কেক খাচ্ছি। যাই বলিস না কেন, বার্থডে পার্টির কেকের টেস্ট কিন্তু আলাদাই হয়। হ্যাঁ, কেকটা খেতে সত্যি দারুণ, কিন্তু মোনার মা মালতী কাকিমা খুব কিপটে। দেখলি কত অল্প করে কেক দিয়েছে। এইটুকু কেক খেয়ে কিছু হয় বলতো? কেক খেয়েছি বলে মনেই হচ্ছে না। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। তাহলে চল, আমরা দুজনে যমজ হওয়ার বেনিফিট উপভোগ করি। আজকে তো আমরা দুজনে একই জামা পরেছি, আমাদের দুজনকে কেউ ধরতেও পারবে না। দাঁড়া, আমি আগে যাই। এই বলে রিয়া মোনার কাছে যায়। কিরে মোনা, সবাইকে কেক দিলি, আর আমি কি দোষ করলাম যে আমাকে ছেড়ে দিয়েছিস? নিজের বন্ধুকেই ভুলে গেলি? এ বাবা, তুই কেক পাসনি? আমি জানি না রে, আমার মা কেক দিচ্ছিল তো। ঠিক আছে, এই নে, আমি দিয়ে দিচ্ছি। আরে বাবা, একটু বেশি করে দে না, আমরা বাচ্চা নাকি? জন্মদিনের দিনও কিপটেমি করছিস? আরে না না, কিপটেমি করব কেন? এই নে ধর। রিয়া খুশি মনে কেক নিয়ে চলে যায়।
কিছুক্ষণ পর প্রিয়া মোনার কাছে আসে এবং সেও মোনাকে একই কথা বলে। এই মোনা, আমি কেক পাইনি রে, সবাই কেক খাচ্ছে দেখলাম, আমাকেও কেক দে। কি, তুই তো একটু আগেই কেক নিয়ে গেলি, আবার কেক নিতে চলে এলি যে? আমি কখন কেক নিতে এলাম? ওটা তো আমার বোন রিয়া ছিল, আমি প্রিয়া। আমরা দুজনে আজকে একই জামা পরেছি। ও আচ্ছা ঠিক আছে, এই নে ধর। প্রিয়া মোনার কাছ থেকে কেক নিয়ে রিয়ার কাছে যায়। মোনাকে বোকা বানানো হয়ে গেছে, এবার চল ওর মাকে বোকা বানাই। কেকটা এত টেস্টি, খেয়ে মনই ভরছে না। এভাবে রিয়া এবং প্রিয়া দুই চমচ বোন বারে বারে মোনা এবং তার মাকে বোকা বানিয়ে অনেক অনেক কেক খায়, কেউ তাদের ধরতেও পারে না। এরা তো অন্য কিছু খাবারের আয়োজন করেনি, ভাগ্যিস তুই আর আমি বেশি করে কেকটা খেয়েছিলাম, না হলে তো আমাদের লস হয়ে যেত। 501 টাকাটা দিয়ে ফেলেছিস? না না, এখনো দিইনি, কেক খেতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম। দাঁড়া দিয়ে আসি। দাঁড়া, খামটা দে আমাকে। 501 টাকা দেব না, জন্মদিনের নিমন্ত্রণ করেছে, শুধু কেক খাওয়ালো। 500 টাকা দিয়ে তো একটা গোটা কেক হয়ে যেত। কি দরকার তাহলে নিমন্ত্রণ খেতে আসার? শোন, এক কাজ করি, এই খামটার ভেতর থেকে টাকাটা বের করে নি, আর এই খালি খামটা মোনাকে দিয়ে দিই। এই 500 টাকা দিয়ে আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি যাব, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আইডিয়া। আমি তো ভেবেছিলাম আমাদের বিরিয়ানি খাওয়াবে, শুধু কেক খাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। চল চল তাই করি, যেমন কুকুর তার তেমনি মুগুর। রিয়া এবং প্রিয়া দুই বন্ধু এভাবেই চালাকি করে তাদের মায়ের দেওয়া খামের ভেতর থেকে টাকা বের করে নেয় এবং খালি খাম তাদের বন্ধুকে দিয়ে সেখান থেকে চলে যায়। দুই বোন বাইরে থেকে অনেক অনেক বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই সময় কাটতে থাকে। রিয়া এবং প্রিয়া পেটুক দুই চমচ বোন অনেক বেশি খাবার খেত ঠিকই, কিন্তু তারা কখনোই মোটা হতো না। তারা দুজনেই দেখতে খুব রোগা রোগা ছিল। তাদেরকে দেখে কেউ ধারণাও করতে পারতো না যে তারা কতটা পরিমাণে খাবার খেতে পারে। একদিন তারা একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছিল। দুই বোন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়। চলো মা, আমরা রেডি হয়ে গেছি। দেখো তো মা, আমাদের দুজনকে কেমন লাগছে। আমরা দুজনে আজকে একই জামা পরেছি আর একই রকম সেজেছি, যাতে আমাদের কেউ আলাদা করতে না পারে। তুমিও আমাদের আলাদা করতে পারবে না। হ্যাঁ, খুব ভালো হয়েছে, কিন্তু তোরা দুজনে এই ব্যাগগুলো নিয়েছিস কেন? দুজনের কাঁধে একটা করে ব্যাগ কেন? কি আছে এই সাইড ব্যাগগুলোতে? কি নিয়েছিস তোরা ব্যাগে? আরে মা, কিচ্ছু নেই ব্যাগে, ব্যাগ একদম ফাঁকা। চলো। ব্যাগে কিছু নিসনি? তাহলে শুধু শুধু খালি ব্যাগগুলো নিয়ে বিয়ে বাড়িতে যাবি কেন? কি লাভ ব্যাগগুলো নিয়ে গিয়ে? ব্যাগ রেখে চল। উফ মা, তুমি না বড্ড বেশি কথা বলো। এই ড্রেসটার সঙ্গে ব্যাগ না নিলে মানায় বলো তো? এই ব্যাগটার জন্যই তো ড্রেসটার শোভা এত বেড়ে গেছে, এই জন্যই তো খালি ব্যাগ কাঁধে করে নিয়ে যাচ্ছি। তুমি স্টাইলের কিচ্ছু বোঝো না। ঠিক আছে চলো, এবার দেরি হয়ে যাচ্ছে। এই বলে তারা সবাই মিলে বিয়ে বাড়িতে চলে যায়। বিয়ে বাড়িতে গিয়ে রিয়া এবং প্রিয়া চালাকি করে তাদের মায়ের থেকে ইচ্ছা করে আলাদা হয়ে যায় এবং তারা সোজা খাবার খেতে চলে যায়। নানান রকম খাবার দেখে রিয়া এবং প্রিয়া দুজনেই খুবই উত্তেজিত হয়ে পড়ে। ওরে বাবা রে, উফ প্রিয়া, বিয়ে বাড়িতে অনেক রকমের খাবারের আয়োজন হয়েছে। উফ, খাবার দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, কিচ্ছু বাদ নেই। আমার তো লালা পড়তে শুরু হয়ে গেছে। উফ, বিরিয়ানি, পোলাও, মটন, চিকেন, মাছ, রসগোল্লা, লাবড়ি, তন্দুরি রুটি, বাটার চিকেন, আরো কত কি, কিচ্ছু বাদ নেই। হ্যাঁ রে, খাবার দেখে তো আমারও মাথা খারাপ হয়ে গেল। চল আগে আমরা আমাদের কাজটা সেরে ফেলি, তারপর পেট ভরে খাবার খাবো। এই বলে রিয়া এবং প্রিয়া দুজনেই তাদের ব্যাগ থেকে ছোট ছোট পলিথিন বের করে। তারা পলিথিনগুলোতে বিয়ে বাড়িতে যতগুলো আইটেমের খাবার রান্না হয়েছিল সব আইটেম একটা একটা করে প্লাস্টিকের মধ্যে ভরে প্যাক করতে থাকে। এভাবেই তারা বিয়ে বাড়ির সমস্ত খাবার প্লাস্টিকের মধ্যে প্যাক করে দুটো ব্যাগ ভর্তি করে। চল, আমাদের খাবার প্যাক করা হয়ে গেছে, এবার পেট পুজো করে ফেলি। চল দুজনে মিলে এবার অনেক অনেক খাবার নিয়ে এসে টেবিলে জমা করি। খাওয়ার সময় বারবার উঠে যেতে ভালো লাগে না। অনেক খাবার এনে জমা করব, তারপর দুজন মিলে মজা করে খাবো। এই বলে দুই বোন অনেক অনেক খাবার নিয়ে এসে টেবিলে জমা করতে থাকে। সব হয়ে গেছে, এবার শুধু রসগোল্লাটা বাকি। এই যে দাদা, আমাকে রসগোল্লা দিন তো। বাপরে বাপ, ম্যাডাম, এটা আপনার পেট নাকি গোদাম ঘর? সেই কখন থেকে দেখছি আপনি ননস্টপ খাবার খেয়েই যাচ্ছেন। এত তাড়াতাড়ি আপনি খাবারগুলো খাচ্ছেন কি করে বলুন তো? সব খাবার কি আপনি একাই খেয়ে নেবেন নাকি? বিয়ে বাড়ির আরো অন্যান্য গেস্টরাও তো আছে, তাদের জন্য কিছুটা অন্তত রাখুন।
এই ফালতু কথা বলবেন না একদম। আমি বারবার খাবার নিতে আসিনি, ওটা আমার বোন ছিল। আসলে আমরা দুই যমজ বোন। ওই যে আমার বোন আসছে, দেখুন। এবার বুঝেছেন একজন মানুষের পক্ষে এত খাবার খাওয়া সম্ভব? এমনিও আমরা যা রোগা, আমরা বেশি খাবার খেতে পারি না বাবা। দিন দিন বেশি করে রসগোল্লা দিন তো দেখি এবার। দুই বোন বিয়ে বাড়ি থেকে অনেক অনেক খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। তাদের মা বিয়ে বাড়িতে তাদেরকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে একা একাই বাড়ি ফিরে এসেছিল। কিরে, তোরা কোথায় ছিলিস? আমি তোদেরকে কত খুঁজেছি তোরা জানিস? এত রাত হয়ে গেছে, ছিলিস কোথায় তোরা? মা, আমরা তো হারিয়ে গিয়েছিলাম ভিড়ের মধ্যে। তোমাকে আমরা কত খুঁজেছি তুমি সেটা জানো? সে কি, আমি তো ফোনও করেছিলাম, তোরা ফোনটাও ধরলি না যে। আচ্ছা এক মিনিট, তোরা তো ব্যাগ দুটো খালি নিয়ে গিয়েছিলিস, তাহলে ব্যাগ দুটো দেখে ভর্তি ভর্তি মনে হচ্ছে যে। কি এনেছিস সেই ব্যাগে? কি আছে দেখি। মা, আমরা বিয়ে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। বিয়ে বাড়ির কোনো আইটেম আমরা ছাড়িনি, সবকটা আইটেম প্যাকেট করে নিয়ে এসেছি। এই খাবারগুলো আমরা দুদিন ধরে খাবো। এটা শুনে তাদের মা খুব রেগে যায়। তোরা এত পেটুক কেন বলতো? তোদের কি একটু লজ্জা করে না এসব করতে? এত বড় হয়ে গেছিস তোরা, এখনো এরকম করলে কি করে হবে বলতো? বিয়ে বাড়ি থেকে এত খাবার নিয়ে এলি, বিয়ে বাড়িতে যদি খাবার কম পড়ে তাহলে কি হবে? চুপ করো তো। আমরা যে 2000 টাকা দামের গিফট করলাম, সেই 2000 টাকা অন্তত ওসুল করতে হবে না? বিয়ে বাড়িতে এত রান্না হয়েছে, কিভাবে খাবার শর্ট পড়বে? বাড়ি আস্তে আস্তে খুব খিদে পেয়ে গেল। চল রিয়া, খেয়ে নি, তারপর ঘুমাবো। এই বলে রিয়া এবং প্রিয়া বিয়ে বাড়ি থেকে নিয়ে আসা খাবারগুলো আবার খেতে শুরু করে দেয়। লতা দেবী তার নিজের দুই মেয়েকে পেটুকের মতো খাবার খেতে দেখে ভীষণ পরিমাণে অবাক হতো। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন রিয়া ও প্রিয়া দুজনে বসে বসে ফোন ঘাটছিল। তখন রিয়া বলে, এই প্রিয়া, এই দেখ। ও মাই গড, শিগগিরই দেখ প্রিয়া, মোনা বাড়িতে মোমো বানিয়েছে। ও মাই গড, এতগুলো মোমো! দেখ দেখ, স্ট্যাটাসে ফটো দিয়েছে আর ক্যাপশনে লিখেছে, ফার্স্ট টাইম মোমো তৈরি করলাম, আজকে মজা করে মোমো খাবো। রিয়া তাড়াতাড়ি চল, তুই এখনো বসে বসে ওর স্ট্যাটাস পড়ছিস? চল চল, মোনার কাছ থেকে মোমো চেয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি চল, না হলে ও সব খেয়ে ফেলবে যে। এই বলে রিয়া ও প্রিয়া মোনার বাড়িতে চলে যায়। মোনা তখন মোমো খাচ্ছিল। রিয়া ও প্রিয়াকে আসতে দেখে সে খুব ভয় পেয়ে যায়। নাও, দুই যমজ পেটুক বোন চলে এসেছে। সর্বনাশ করেছে রে, এরাই তো সব মোমো খেয়ে ফেলবে। এবার এক কাজ করি। রিয়া, প্রিয়া, তোরা এসে গেছিস? আমি তোদের কাছেই যাচ্ছিলাম। এই নে, আমি তোদের জন্য মোমো আগে থেকে সাইড করে রেখে দিয়েছিলাম। আমি জানি তোরা যে কোনো খাবার খেতে খুবই ভালোবাসিস। যা, বাড়িতে গিয়ে মন ভরে মোমো খা। এখানে বসিস না, বাড়ি গিয়ে খাবি। হ্যাঁ। রিয়া ও প্রিয়া মোমো নিয়ে এসে খেতে শুরু করে দেয়। দুই বোন খুবই দ্রুত গতিতে মোমো খেতে থাকে। তারা দেখে যে প্লেটে একটাই মোমো পড়ে আছে। তুই অনেক মোমো খেয়েছিস, এই লাস্ট মোমোটা আমি খাবো। চুপ কর পেটু, আর তুই বুঝি মোমো খাসনি? এই লাস্ট মোমোটা আমি খাবো। তুই আমার চেয়ে বেশি মোমো খেয়েছিস। না, তুই বেশি খেয়েছিস, আমি কম খেয়েছি। আচ্ছা ছাড়, ঝগড়া করিস না। চল, আমরা দুজনে এই মোমোটা অর্ধেক অর্ধেক ভাগ করে খাই। ছুরিটা কোথায় জানো? এই যে, এই ছুরিটা দিয়ে সমান করে ভাগ করে কাটছি, তাহলে আর কম বেশি হবে না। এই শয়তান, সমান সমান করে কাট, আমার যেন একটুও কম না হয় বলে দিলাম। এই না 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 না, এখান থেকে না, এই মাঝখান থেকে। এই দাঁড়া দাঁড়া। রিয়া মোমো কাটতেই যাচ্ছিল, ঠিক সেই সময় প্রিয়া তাকে ধাক্কা দিয়ে দেয় এবং মোমো কাটতে গিয়ে রিয়া তার একটা আঙুল কেটে ফেলে। রিয়া যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। প্রিয়া খুব ভয় পেয়ে যায়। লতা দেবী তাড়াতাড়ি করে সেখানে আসে এবং রিয়াকে হসপিটালে নিয়ে যায়। রিয়া চিরদিনের জন্য তার ডান হাতের একটি আঙুল হারিয়ে ফেলে। বাড়িতে ফিরে এসে তাদের মা দুই বোনকে খুবই বকাবকি করে। আমি সব সময় বলেছি, কোনো জিনিসের প্রতি এত লোভ লালসা ভালো নয়। আজকে বুঝেছিস তো তোরা? একটা মোমোর জন্য কত বড় ক্ষতি করে বসে আছিস তোরা। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য হয়েছে এসব। বোন, তুইও আমাকে ক্ষমা করে দে, আমি আর কোনোদিনও এমন করব না। না রে বোন, আমারও ভুল ছিল। মা, আমরা দুই বোন আর কোনোদিনও খাবারের জিনিস নিয়ে এত লোভ করব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। এভাবে সেদিনের পর থেকে রিয়া এবং প্রিয়া নিজেদের পরিবর্তিত করে ফেলে। তারা আর কখনোই পেটুকের মতো খাবার খায় না। তারা প্রয়োজন মতো যতটা দরকার ততটাই খাবার খায়। এভাবেই সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।